আজকে আমরা রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর এগুলো কি, এগুলোর ব্যাপারে একটু জানবো। ঠিক আছে? তো সিআরআর, রেপো রেট, ব্যাংক রেট এগুলো কে ঠিক করে দেয় বা কে এগুলোকে কন্ট্রোল করে, সেটা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। আরবিআই যেটা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক। ঠিক আছে? তো আরবিআই এগুলো কিন্তু কন্ট্রোল করে। তো এইগুলো কি জিনিসগুলো একটু বলি তাহলে। রেপো রেট, রেপো রেট, রেপো রেটটা কি? রেপো রেটটা হলো এমন একটা রেট যে রেটে আরবিআই কি করে, এই যে ব্যাঙ্কগুলো আছে, কমার্শিয়াল ব্যাঙ্ক, সাপোজ এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আরও অনেক যে ধরনের ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয় এই রেটে। মানে মনে করো সাপোজ 3.5 আছে, সাপোজ রেপো রেট 3.5, তাহলে এই রেটে টাকাটা ধার দিবে, মানে 3.5% সুদ দিবে, মানে ইন্টারেস্টটা কিন্তু নিবে আরবিআই। তাহলে রেপো রেট বোঝা গেল। তাহলে রেপো রেটটা কি? যে রেটের মাধ্যমে আরবিআই যে কোনো কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বা যে কোনো ব্যাঙ্কগুলোকে কী করবে, টাকা ধার দিবে একটা নির্দিষ্ট সুদের হারে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা আসি ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআরে। তার আগে আমরা ব্যাংক রেটটা জেনে নিই। ঠিক আছে? আচ্ছা, রেপো রেটের আরেকটা ইনফরমেশন, সেটা হলো রেপো রেটটা হলো শর্ট টার্ম। শর্ট টার্মের জন্য কিন্তু রেপো রেটটা, মানে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলোকে ধার দিবে। আর ব্যাংক রেটটা কি? ব্যাংক রেটটা হলো লং টার্ম, আর কিছুই না। রেপো রেট আর ব্যাংক রেট সেম জিনিস, মানে আরবিআই এটাকে দিবে, ধার দিবে অন্যান্য ব্যাংকে টাকা। রেপো রেট কখন আমরা বলবো? যখন শর্ট টার্মের জন্য দিবে। আর ব্যাংক রেট কখন বলবো? যখন লং টার্মের জন্য দিবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসি সিআরআর। সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও। আচ্ছা, ক্যাশ রিজার্ভ রেশিওটা কি? নির্দিষ্ট একটা অনুপাতে বা নির্দিষ্ট পরিমাণ টাকা যে কোনো ব্যাংকগুলোকে কি করতে হয়, আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। মনে করো সাপোজ 3 থেকে 15% পর্যন্ত এর ভ্যালিডিটি, মানে অনুপাতটা থাকে। ধরো 4% আছে, মানে 100 টাকার মধ্যে 4 টাকা আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। কাদেরকে জমা রাখতে হবে? এই যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, অন্যান্য যেগুলো ব্যাংক আছে সেইগুলোকে কিন্তু জমা রাখতে হবে। কার কাছে? আরবিআইয়ের কাছে। কার কাছে? আরবিআইয়ের কাছে যে জমা রাখতে হবে ব্যাঙ্কগুলোকে, তাদের নিজস্ব টাকা কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এই যে এই অনুপাতটা, সাপোজ 4% অনুপাতে জমা রাখতে হবে। তো এইটাকেই আমরা বলবো ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা বেশিও হতে পারে, কমও হতে পারে, সেটা আরবিআইয়ের উপর নির্ভর করবে। এরপরে আমরা আসবো এসএলআর। এসএলআর, এসএলআর এর ফুল ফর্ম কি? স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, ডিটি রেশিও। স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিওটা কি? এই যে এখনই আমি বললাম ব্যাংকগুলো তাদের টাকা কোথায় রাখে? আরবিআই একটা নির্দিষ্ট ছোট্ট অনুপাতে রেখে দেয়, রাখতে হয়, অ্যাকচুয়ালি রাখতে হয় বাধ্য হয়ে, সেটাকে আমরা সিআরআর বলি। কিন্তু ব্যাংকগুলোকে তাদের নিজেদের কাছে, মানে তাদের নিজেদের কাছে টাকা অথবা সোনা আরও অন্যান্য কিছু হতে পারে, নিজেদের কাছে রাখতে হয় কিছু অর্থ, যাকে আমরা অর্থ হিসাবে বলতে পারি বা সোনা হিসাবে বলতে পারি। ঠিক আছে? আরও অন্যান্য জিনিস হতে পারে। ঠিক আছে? বন্ড টন্ড হতে পারে। তো এইগুলো কোথায় রেখে দিতে হয়? নিজেদের কাছে। ওন, মানে
নিজেদের কাছে যখন রাখবে তখনই আমরা ওইটাকে বলবো স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। ঠিক আছে, এখানে ক্যাশ হতে পারে, আবার অন্যান্য জিনিস যেমন গোল্ড হতে পারে, আরও অন্যান্য কিছু হতে পারে, ক্যাশ গোল্ড সব হতে পারে। কিন্তু সিআরআরের ক্ষেত্রে কি অনলি ক্যাশ, প্রথমেই বলছে ক্যাশ রিজার্ভ রেশিও, তাহলে অনলি ক্যাশ হবে এই সিআরআরের ক্ষেত্রে। আর সিআরআরটা কোথায় জমা রাখতে হবে? আরবিআইয়ের কাছে। কিন্তু এসএলআরটা কোথায় জমা রাখতে হবে? নিজেদের কাছে, মানে ব্যাঙ্কগুলোকে তাদের নিজেদের কাছে জমা রাখতে হবে। এটা কিন্তু খরচ করতে পারবে না যখন তখন, আরবিআইয়ের অনুমতি ছাড়া। ঠিক আছে, আর আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, এই যে সিআরআরটা জমা রাখে এর জন্য কিন্তু আরবিআই ব্যাঙ্কগুলোকে কোনো সুদ দেয় না। মানে ইন্টারেস্ট রেট এখানে কি থাকে? 0%। মানে সিআরআরের জন্য আরবিআই কিন্তু কোনো ব্যাংককে কোনো সুদ দেয় না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এরপরে আর একটা পয়েন্ট আছে, সেটা হলো রিভার্স রেপো রেট। রিভার্স রেপোটা কি? রেপো রেটের ঠিক উল্টা। রেপোতে আমরা কি বললাম যে আরবিআই কাকে দিবে? আরবিআই যে কোনো ব্যাংককে দিবে, তাই তো? এবার আরবিআই ব্যাংককে দিলে রেপো, আর যখন উল্টো কেসটা ঘটবে, মানে ব্যাংক যখন আরবিআইকে দিবে তখনই রিভার্স রেপো। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? তো এখানে প্রশ্নটা হলো যে এই রেপো, রিভার্স রেপো, ব্যাংক রেট, সিআরআর, এসএলআর এগুলো কি কাজে লাগে, কিসের জন্য লাগে কাজে, সেই জিনিসটা বলছি, ভালো করে শোনো। মনে করো সাপোজ দাম বেড়ে গেল জিনিসপত্রের, এখন বুঝতেই পারছো বাজার গরম হয়ে আছে, ঠিক? সব জিনিসের দাম বেশি। তো জিনিসপত্রের যখন দাম বেড়ে যাবে, মনে করো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার মানে কি মানুষের হাতে টাকা আছে প্রচণ্ড, এইটাকে আমরা বলি ইনফ্লেশন। ইংলিশ টার্মে কি বলি? ইনফ্লেশন। মানে জিনিসপত্রের দাম বেড়ে গেলে আমরা বলি এটাকে ইনফ্লেশন। ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনার জন্য এই সব টুলগুলো আরবিআই ব্যবহার করে। কী কী টুল? সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে এইটাকে ব্যালেন্সে আনা হয়। মানে জিনিসপত্রের দাম কমানো হয় আবার বাড়ানো হয়, মানে বেড়ে থাকলে কমানো হয়, কমে থাকলে বাড়ানো হয়। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো কিভাবে করা হয়? তো মনে করো আজকে একটা জিনিসের দাম 100 টাকা, দুদিন পরে সেটাই হয়ে গেল 150, এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকলো। তো প্রবলেম, তো এটাকে কিভাবে কন্ট্রোল করব? রেপো রেট কিংবা ব্যাংক রেট, সিআরআর, এসএলআর এগুলো দিয়ে। আচ্ছা, রেপো রেট মানে কি বলেছিলাম? যে আরবিআই কাকে দিবে টাকা? আরবিআই কাকে দিবে? ব্যাংকগুলোকে। আরবিআই কাকে দিবে? ব্যাংকগুলোকে। আচ্ছা, আরবিআই যদি ব্যাংকগুলোকে টাকা বেশি সুদে দেয়, মানে রেপো রেটটা যদি বাড়িয়ে দিল, ইনক্রিজ করে দিল, রেপো রেট যদি ইনক্রিজ করে দিল, তাহলে আরবিআই ব্যাংকগুলোকে কি টাকা দিতে চাইবে। রেপো রেট ইনক্রিজ করে দিল মানে সুদের হারটা যদি বাড়িয়ে দিল, তাহলে ব্যাংকগুলোকে টাকা দিতে চাইবে। কিন্তু ব্যাংকগুলো কি টাকা নিতে চাইবে? সুদের হার যদি বেশি হয়, মানে সুদ বেশি দিতে হবে, তখন ব্যাংকগুলো বলবে যে না, আমরা টাকা নিব না। তখন কি করবে? ব্যাংকগুলো পাবলিককে টাকা ধার দিতে পারবে? লোনও দিতে পারবে না। তখন মানুষের হাতে টাকা কমে যাবে, আর এই যে 150 টাকার জিনিসের দাম, এটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। মানুষের হাতে যখনই টাকা বেশি থাকবে তখনই তারা অফুরন্তভাবে খরচ করবে, কিন্তু যখনই টাকা কমে যাবে তখন সে কিন্তু একটু ভালোভাবে, মানে দেখে শুনে খরচ করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? রেপো রেট আরবিআই কী করবে? বাড়িয়ে দেবে। রেপো রেট যখনই বাড়িয়ে দেবে ব্যাংকগুলো টাকা পাবে না, আর ব্যাংকগুলো যখন টাকা পাবে না তখন মানুষকেও ধার দিতে পারবে না, আর মানুষকে ধার দিতে পারবে না মানে জিনিসপত্রের দাম কন্ট্রোলে চলে আসবে। যদি ঠিক উল্টো কেসটা হয়, মানে 150 এখন আছে, দুদিন পরে 100 হয়ে যাচ্ছে, আরও কমতে থাকছে, তো জিনিসপত্রের দাম কমে গেলেও প্রবলেম, বেড়ে গেলেও প্রবলেম খুব। ঠিক আছে, তো কমে গেলে কি করব? রেপো রেটটা উল্টো করে দিবে মানে রেপো রেটটা কমিয়ে দিবে। রেপো রেট যখনই কমিয়ে দিবে আরবিআই সুদ কমিয়ে দিবে। সুদের হার যদি কমিয়ে দেয়, ব্যাংকগুলো খুব টাকা নিয়ে পাবলিককে দিবে, পাবলিক আরামে খরচ করে জিনিসপত্রের দাম কিন্তু আবার বাড়িয়ে দেবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইভাবেই কিন্তু সিআরআর,
এসএলআর, তারপরে রেপো, এইগুলো কিন্তু বৃদ্ধি করার মাধ্যমে দ্রব্যমূল্যে যে বৃদ্ধি হয়, এইভাবে কিন্তু দ্রব্যমূল্য হ্রাস ঘটানো যায়। বোঝা যাচ্ছে? তাহলে মেন কাজটা কে করে দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে? আরবিআই করে, কিন্তু আমরা সেটা বুঝতেও পারি না। এত নিখুঁতভাবে হয় কাজটা ভেতর থেকে, আমরা কিন্তু বুঝতেও পারি না। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? ভিডিওটির মাধ্যমে নতুন কিছু শিখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে।